মা যে আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে সে কারণে কি তুমি কষ্ট পেয়েছো? এই কারণে তুমি মাতাল হয়ে বাড়ি ফেরো প্রতিদিন? মানে বুঝলা না? তোমার পোলাই যে রাত বিরাতে নাইট শো করতেছে, গভীর রাতে তার রোমান্স উতলায় উতলায় পড়ে। মা, কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় আমরা তো কাউরে মুখ দেখাইতে পারবো না। সুস্থ থাকলে তো দুগালে দুটো চর মারতাম, বেয়াদব কোথাকার। ভাবি, কথা বলছো না কেন? আমি বুঝতে পেরেছি যে তুমি আমার উপর রাগ করেছো। প্লিজ ভাবি, একটাবার আমার সাথে কথা বলো প্লিজ। তুমি এত সব কাণ্ড কারখানা করবার পরও তুমি মনে করো যে আমি তোমার উপর রাগ করব না, হাসবো? মাথা খারাপ? হাসবে কেন? আসলে ভাবি আমি খারাপ, মানে আমি যে এক এক সময় কি করি না করি, কি সব ছাইপাশ খাই তার কোনো ঠিক নাই। তারপরেও নাকি গতকাল নাকি মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আচ্ছা ভাবি, তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছি? তুমি যে সব ব্যবহার করো তার কি কোনো হিসেব থাকে তোমার? না তো, কি করি? কি আর করো এখন তো আর বলতে পারবো না, প্রয়োজন হলে এরপর থেকে রেকর্ডিং করে রাখবো। না না, রেকর্ডিং করা লাগবে না। মার যে চেহারা দেখলাম তাতে আমার নেশা ছুটে গেছে। আমি মনে হয় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। মা নাকি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? মা যা করেছেন মা ঠিকই করেছেন, কারণ আমাদের আচার আচরণ এমন হয়ে গেছে যে আমরা আসলে সংযত থাকতে পারি না। ফলে আমাদের আচার আচরণগুলোকে আরেকটু সংযত করা উচিত। এই বাড়িতে কেবল আমরা থাকি না রাজি, আরো অনেকে থাকে। আমি বুঝতে পারছি, এই কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ। সরি ভাবি, আমি যে কেন বারবার এমনটা করি। আর মদ খাওয়ার পরে মাতাল হয়ে বাড়িতে এসো না, তাহলে সবাই গুড বয় বলবে। কিন্তু রাজিন, তুমি তো আগে এমন ছিল না, এসব আজে বাজে জিনিস খেতে না, আজকাল হঠাৎ এসব খাও কেন? কি কথা হারিয়ে গেল? কথা বলছো না কেন? না, কি বলবো ভাবি, আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও। মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরেছো, এখন মদ ছেড়ে দিয়ে কি হবে? প্রমিস করো যে তুমি আর কখনো মদ খাবে না। ঠিক আছে, প্রমিস। শুধুই মাঝে মাঝে। কি? না না, ওকে, আমি আর খাবো না, ডান। হ্যাঁ, খাবো না। রাজিন, আমার ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও তো। ভাইজান দেখলে অন্যরকম ভাববে। এইসব কথাবার্তা শুনতে আমার ভয় করে। কেন যাবো এখান থেকে? তাছাড়া তো যথেষ্ট দূরত্ব রেখে তো কথা বলছি, আর ভাইজানকে ভয় পাওয়ার কি আছে? রাজিন, বললাম না এসব কথা শুনতে আমার ভালো লাগছে না, প্লিজ এখান থেকে যাও। ঠিক আছে, তুমি বলছো বলে চলে যাচ্ছি, ভাইজানকে ভয় পেয়ে না। নুপুর, তোমার কি মন খারাপ? আমার উপর কি রাগ করেছো মা? না মা, আপনার উপর রাগ করিনি, মন খারাপও না। আপনি তো মা, আপনি অনেক কিছুই বলতে পারেন। মা হয়েছি বলেই যে এত কথা বলতে হবে সেটা তো ঠিক না।
আজ আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি, আমি নিজেই সেটা বুঝতে পারছি। এর জন্য সরি মা, তোমাকে এত কথা বলা আমার ঠিক হয়নি। ছি ছি মা, আপনি কেন সরি বলছেন? ভুল আমারই হয়েছে। আমি তোমাদের দুজনের বিয়েটা দিয়ে যেতে চাই মা। আমি চাই তোমরা দুজনে সুখী হও। এই জন্য বিয়ের আগে তোমাদের বোঝাপড়াটা ভালো হলে ভালো হয়। কিন্তু মা দেখো, কোথা থেকে সব জেনে কি হয়ে গেল কিচ্ছুই বুঝতে পারলাম না। মা, কেন আপনি নিজেকে অপরাধী মনে করছেন? আমারই তো উচিত আমার আচরণকে আরো সংযত করা, লাগাম টানা। বুঝেছি তুমি রেগে আছো, তাই আমার কথা আমাকেই ফেরত দিচ্ছ। না মা, আমি আপনার কথা আপনাকে ফেরত দিচ্ছি না। আপনি ঠিকই বলেছেন। আপনি বড়, আমরা যদি ভুল করে থাকি তাহলে সেগুলো তো আপনি শুধরে দেবেনই, আর অন্যায় করে থাকলে কথা তো শুনতেই হবে। না না মা, তুমি কোনো ভুল করনি। সব দেখে সব বুঝেও আমি হাসিনের কথায় কেন যে মাথাটা গরম করলাম, আর দেখো মাথা গরম করে তোমাকে কি সব যে উল্টাপাল্টা কথা বলে ফেললাম। আপনার কোনো দোষ নেই মা, সব দোষ আমার ভাগ্যের। আর ভাগ্য দোষে এসব কথা হয়তো আমাকে শুনতে হবে সারা জীবন। ভাগ্যের কেন দোষ হবে নূপুর? ভাগ্যের তো কোনো দোষ নেই। তুমি নিজে উল্টাপাল্টা চলাফেরা করবা, আর কেউ কিছু তোমারে বললে সেটা ভাগ্যের দোষ? এটা তো চলবে না। ভাইজান, আপনার সব কথাই কিন্তু খুব আপত্তিকর। এখন তাহলে তোমার মতো কুচকি একটা মেয়ের কাছ থেকে আমার কথাবার্তাও সব শিখতে হবে? বাহ মা, দেখছো তো, দেখছো, এই সব দোষ তো তোমার মা। তুমি আল্লাহ দিতে দিতে মাথায় তুলছো। এখন নূপুর তো আর নূপুর নাই। নূপুর এখন পায়ে ঝমঝম করতে করতে সবার মাথায় উঠে নাচতেছে। ভাইজান, এটা একদম ঠিক না। আমি কারো মাথায় উঠে নাচছি না, বরং আপনারা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মাথার উপরে উঠে নাচানাচি করছেন। আর আমার কি মনে হচ্ছে জানেন ভাইজান, আমি বোধহয় একটা পিং পং বল, যখন খুশি সে তার দিকে ঠেলে দিয়ে ইচ্ছে মতো ব্যাট দিয়ে আমাকে পেটাচ্ছে। তুমি বল হইতে যাওয়া কেন? এত বড় মানুষ কোনোদিন বল হইতে পারে নাকি? নূপুর, তোমার মাথা পুরাই গেছে। ঠিক বলেছেন ভাইজান, আমার মাথাটা পুরো গেছে। আর সেই কারণে আমি এই বাড়িতে পড়ে আছি। জানি না কোন সুখের আশায় আমি এই বাড়িটাতে পড়ে আছি আজ। হাসি, তুই কেন মেয়েটাকে খালি খালি দুঃখ দিচ্ছিস? তোর কথা শুনে সেদিন আমি চরম ভুল করেছি। তোর ভাই সেদিন মদ খেয়ে মাতলামি করেছিল, নূপুর না। আরে তুই কেন ওদের ব্যাপারে নাক গলাস? হ্যাঁ, তুই জানিস না ওদের খুব শিগগিরই বিয়ে হয়ে যাচ্ছে? বাহ মা, তুমি তো দেখতেছি খুবই ভালো। নূপুর কি কইলো না কইলো সেটা শুনে তুমি তো দল পাল্টে ফেললা। ওর কথা শোনার পর থেকে তুমি তোমার সুর পাল্টে ফেললা। হ্যাঁ, অথচ সেদিন তুমি নিজের চোখে দেখলা কত রাইগা গেলা, তারপর তারে কত গালিগালাজ করলা। আর এখন সব আমার দোষ না? ভালো, খুব ভালো। আমি কোনো দলাদলির মধ্যে নেই। আমরা সবাই একটা বাড়ির মধ্যে একটা ছাদের নিচে বাস করি। এখানে কিসের দলাদলি ভাইজান? মা, আমার কথা শোনার আপনার দরকার নেই, আমার হয়ে কথা বলবারও দরকার নেই। ভাইজান আপনার ছেলে, আপনি ভাইজানের কথা শুনুন। নূপুরের চোখে আমাকে ছোট করে খুব খুশি হয়েছিস, তাই না? বাহ, ভালোই তো কথার জাদু শিখছো তুমি নূপুর। দেখি এই কথার জাদু দিয়া তুমি কয়দিন মানুষের মন জয় করে থাকো। রাজিনরে বিয়ে করবা। রাজিনরে বিয়ে করার স্বপ্ন আমি তো পূরণ হইতে দেব না, অবশ্যই আমি পূরণ হইতে দেব না।
কিন্তু মির্জা কামলরে নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম। তার পোলারে কিডন্যাপ করলাম, অথচ ওই বেটার ঘুমই তো ভাঙে না। মনে হইতেছে নাকে সরিষার তেল দিয়ে তুমি ঘুমাইতেছ। দেখি বিকনরে একটু খোঁচাই। কে অর্ণবকে কিডন্যাপ করেছে? কাজটা কে করেছে? পরিচিত কেউ নিশ্চয়ই করেছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না, কারো কাছে কোনো ইনফরমেশন পাচ্ছি না। বিকন, তুমি আসো এখানে। আমি তোমার কাছে আসছিলাম। জি বলেন। তোমার ওই ভাইটা অর্ণব, ওনাকে আবার কিডন্যাপ হয়েছে। আচ্ছা, ও বারবার কিডন্যাপ হয় কেন? বিকন, এইটা আবার তোমার কোনো চাল না তো? আমার চল মানে? বুঝলাম না আপনার কথা। না, তুমি আবার তোমাকে পারিবারিক শত্রুতার কারণে তারে লুকায় রাখছো কিনা, সে তো তোমার সৎ ভাই। আপনার মতো এতটা ক্রিমিনাল চিন্তা ভাবনা আমার নেই, জানতো হাসিন ভাই। এমনিতে অনেক টেনশনে আছে। এত টেনশনের তো কিছু নেই, সময় হলে দেখবে যে সে হাজির হয়ে গেছে। সময় মানে? আপনি আবার কিডন্যাপ করেননি তো অর্ণবকে? আমি আমি ওরে আমি ওরে কিডন্যাপ করবো কেন? কোন স্বার্থে কিডন্যাপ করব? আমি ভালোর জন্য তোমার উপদেশ দিতে আসলাম, আর তুমি উল্টো সন্দেহ করতেছো আমারে। না মানে এর আগে তো আপনিই করেছিলেন। বিকল, আমি তোমার ভাইরে কিডন্যাপ করি নাই। আমি তোমার একটু খোঁজ খবর নিতে আসলাম, ভাবলাম যে তোমার কোনো উপকারে যদি আমি আসতে পারি, কিন্তু এখন তো আমি উল্টো ফাঁসলাম। যারা মির্জা কামালের শত্রু তাদেরই কারো কাজ এটা, তাদের সবাইকে আমার সন্দেহ। শুনুন হাসিন ভাই, অর্ণবকে যদি আপনি কিডন্যাপ করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি ওকে মুক্ত করে দিন, তা না হলে মির্জা কামাল এইবার আপনাকে ছাড়বেন না। বিকল, তোমার ভাইরে আমি কিডন্যাপ করি নাই, আর তোমার বাপেরে তো আমি ডরাই না, একদম ডরাই না। যদি কোনোদিন ভবিষ্যতে তোমার ভাইরে আমি কিডন্যাপ করিও, তাইলে তোমার বাপের ডরে তারে কিন্তু আমি ছাড়ুব না। ওকে ফাইন, তাহলে একবার কিডন্যাপ করে দেখেন, দেখেন রাখতে পারেন কিনা। কেন পারবো না কেন? যদি প্রমাণ হয় এবার আপনি অর্ণবকে কিডন্যাপ করেছেন, তাহলে মির্জা কামাল আপনাকে পরের দিনের সূর্য ওঠা দেখতে দেবে না। আসলে কি জানো, আসলে তোমার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি তুমি যত সব ফালতু কথা বলতেছো। হাসিন ভাই কি কাজটা করেছে? কেন বারবার ওনাকেই সন্দেহ হচ্ছে? শিরোপা, ওই বিকনকে দেখেছিস? কেন মা, কি হয়েছে? একটা বড় ভুল হয়ে গেল রে। আমি তোর বাবার কথা ধারণা করেছিলাম যে তোর জামাল চাচা অর্ণবকে সরিয়েছে, কিন্তু এখন দেখছি ওই কাজটা করেনি। মা, তোমার এরকম আজগুবি ধারণা হলো কি করে যে জামাল চাচা অর্ণবকে কিডন্যাপ করতে পারে? আমার হবে কেন? তোর বাবাই তো বলল যে এবার অর্ণবের কিডন্যাপের পিছনে তোর জামাল চাচার হাত আছে। শোনো মা, চাচা অনেক ভালো, তাছাড়া বাবা চাচাকে একদমই দেখতে পায় না, তাই সারাক্ষণ উল্টাপাল্টা কথা বলে। আর তুমিও না, বাবা যা বলে ঠিক তাই বিশ্বাস করো। সারা জীবন তো তাই করলাম। লোকটা অহংকারী, জেদি, মিথ্যেবাদী জেনেও আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করে গেলাম। তার কথা শুনে সম্ভাব্য সব জায়গায় আর অর্ণবকে খুঁজলাম না। আর বিকন কোথায় আছে রে?
দেখ তো একটু ফোন করে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। ফোন করার দরকার নেই। কি হয়েছে? কোথায় ছিলি? কখন থেকে তোকে খুঁজছি। কেন, কি হয়েছে? শোন, ও তোর জামাল চাচা না অর্ণবকে কিডন্যাপ করেনি। মানে তুমি না সেদিন বললে যে বাবার কাছ থেকে জানতে পেরেছো যে জামাল চাই অর্ণবকে কিডন্যাপ করেছে। আরে ওটা তো তোর তোর বাবার মন গড়া কথা। সবসময় মন গড়া কথা বলা, তার উপর চাপিয়ে দেওয়া ওনার অভ্যাস। তুমি এখন কনফার্ম হলে কি করে? মা, তুমি কি অর্ণবের কোনো খবর পেয়েছো? না, অর্ণবের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম জামালকে টেলিফোন করে কথাগুলো বুঝিয়ে বলি। কিন্তু যখন টেলিফোন করলাম শুনলাম মালয়েশিয়া জামাল এই কদিন ধরে আছে। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো। ও কিভাবে অর্ণবকে কিডন্যাপ করবে? জামাল আমার কথা শুনে বলল, ভাবি অর্ণবকে এক্ষুনি খুঁজে বের করুন, দেরি হলে অসুবিধায় পড়ে যাবে।